শেখ হাসিনার ফাঁসির রায় জোরালো ভূমিকা রাখবে আওয়ামী লীগের বিচারেও। ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ। রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহ্বান। নেই ল্যাব, হয় না মাল্টিমিডিয়া ক্লাস, আদায় করা হচ্ছে বাড়তি ফি। মণিপুর, সিদ্ধেশ্বরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম। নজরদারি ও জবাবদিহির পরামর্শ। বাড়তি শুল্কের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে পোশাক রফতানি। অর্থ বছরের প্রথম 4 মাসে প্রবৃদ্ধি ছাড়ালো 5%। কানাডা, ইউরোপেও ঊর্ধ্বমুখী, কমছে অপ্রচলিত বাজারে। এবং জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিলল, কি পরিমাণ পাবে বাংলাদেশ হয়নি চূড়ান্ত। মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু, দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান তার। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। আবু সাইদ, মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটির যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি আজ পাঠানো হচ্ছে না সংশ্লিষ্ট দফতরে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন, সরাসরি জানতে যাচ্ছি তার কাছে। এই 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই ট্রাইব্যুনালে 2টি মামলা শুনানি হওয়ার কথা ছিল। একটি হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস থেকে যেটি জানানো হয়েছে যে এই কোর্টটি আজকে বসছে না, কারণ হচ্ছে যে চেয়ারম্যান গোলাম মোস্তফা মজুমদার তিনি শারীরিকভাবে অসুস্থ। সে কারণে আজকে এই ট্রাইব্যুনালে কোনো বিচার কার্য হবে না। ট্রাইব্যুনালের সেন্টার মামলার আসামিদেরকে জানা হলেও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনাল 2 যেটি হচ্ছে রংপুরের আবু সাইদ হত্যা মামলা, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম আবু সাইদ হত্যা মামলা চলছে। যেগুলো আর কি যে আমাদের সাজা হওয়ার পরে, অর্থাৎ সেগুলো রায় হওয়ার পরে যে প্রক্রিয়াটি হয় সাধারণত আমরা এর আগেও যেগুলো
পুরাতন ট্রাইব্যুনাল যখন বিচার হয়েছে তখন দেখেছি যে রায় ঘোষণা আসাদুজ্জামান খান কামালের সাজা হওয়ার পরে অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে যে প্রক্রিয়াটি হয় সাধারণত আমরা এর আগেও যেগুলো পুরাতন ট্রাইব্যুনাল যখন বিচার হয়েছে তখনও দেখেছি যে রায় ঘোষণার পরে আসামিদের যে রায় হয় সেই সাজার পরোয়ানাটি সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে জেলা প্রশাসক এবং পুলিশ মহাপরিদর্শকের কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। সেই প্রক্রিয়াটি এখন চলছে বা শেখ হাসিনার সামনে এখন দুটি পথ খোলা রয়েছে এবং ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে মৃত্যুদণ্ডের রায় মুর্তজা ট্রাইব্যুনালে আসেননি বা তিনি অসুস্থ, সেই কারণে আজকে এই প্রক্রিয়াটি হয়নি, হয়তো আগামীকালকে হবে। কামাল এবং শেখ হাসিনা তারা পদত্যাগ করেছেন, তাদেরকে হয় দেশে এসে আত্মসমর্পণ করে দিন, তবে সেই সময়টি আসলে বেশি হয়, সেই সময়টি 30 দিনের সময় রয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনালের রায় ঘোষণা 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার একটি সুযোগ রয়েছে। আর রাজসাক্ষী হয়ে রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনের 5 বছরের সাজা নিয়ে কিন্তু এখনো আলোচনা চলছে, প্রতিক্রিয়া রয়েছে। আর রাজসাক্ষী হয়ে আসামি থেকে রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনের 5 বছরের সাজা নিয়ে কিন্তু এখনো আলোচনা চলছে। প্রসিকিউশন যেটি বলছে যে তারা হয়তো চিন্তা ভাবনা করছেন রায়টি দেখে রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক দুঃখিত, সংযোগটি ত্রুটিপূর্ণ ছিল। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। তবে মৃত্যুদণ্ডের সিদ্ধান্তের বিপক্ষে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এক বিবৃতিতে জানায়, 2025 সালের ফেব্রুয়ারিতে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে সংস্থাটি বারবার দাবি জানিয়েছে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহিতার মুখোমুখি করার। এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মৃত্যুদণ্ডের বিরোধিতা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দোষীদের যথাযথ বিচার করা উচিত জানালেও মৃত্যুদণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল উত্তেজনা থাকলেও আজকের পরিস্থিতি স্বাভাবিক। সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা পুরো 32 নম্বর ঘিরে রেখেছে। কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর আগে সোমবার সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের পর বিক্ষুব্ধ জনতা এগিয়ে যেতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে রাত পর্যন্ত চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ বিষয়ে জানাতে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহূর্তে আছি সোহরাওয়ার্দী হাসপাতালের যে মেডিকেল কলেজ মর্গে, সেই মর্গে কিছুক্ষণ আগে যুবদলের যে সদস্য সচিব মারা গিয়েছেন পল্লবী থানা, তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা এখানে ছিলেন, তার বন্ধু বান্ধবরা এখানে ছিলেন। তারা তাদের যেই স্বজনকে হারানোর পরে তাদের যে শোকাহত অবস্থায় তারা বিভিন্ন বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে মিরপুর একটি সন্ত্রাসী প্রবণ এলাকা এবং এই এলাকায় বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা, শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত যারা আছেন তাদের ছত্রছায়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করেছে এবং তাদের আশঙ্কাও আসলে ওই দিকেই এবং তারা সেটির দিকে আশঙ্কা করছেন যে যেভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং একেবারেই মৃত্যু নিশ্চিত করার জন্য 3 জনে পরপর 18টি যে গুলির ক্ষত তার শরীরে, সেটি ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন এটা এরকম হতে পারে যে হয়তো বা 9টি গুলি হতে পারে বা আরও কম বেশি হতে পারে, কারণ ভেতরে গুলি প্রবেশ করার পরে অনেক ক্ষেত্রে বের হয়ে গেলেও ক্ষত চিহ্ন হয়। তো তাদের কাছে 18টি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেটি ধরে তারা যেটি বলেছে মৃত্যুর কারণ স্বাভাবিকভাবেই গুলির কারণেই হয়েছে এবং
তারা এই যে কী ধরনের বুলেট দিয়ে এই হত্যাটি সংঘটিত হয়েছে সেটির জন্য পুলিশের পক্ষ থেকে এখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সেই আলামতের সংগ্রহ করার জন্যই ময়নাতদন্তের রিপোর্টের উপরেই আসলে মামলাটি নির্ভর করে। এই কারণে ময়নাতদন্ত রিপোর্টের জন্য তারা আসলে প্রাথমিক যেই চিকিৎসকের পরামর্শ এবং প্রাথমিক যেই তদন্ত রিপোর্ট সেটির আলোকেই তারা যে তাদের মামলার যে পরবর্তী কার্যক্রম সেটি সামনে এগিয়ে নেওয়ার জন্য পরিবারের কাছ থেকে তারা সেই অভিযোগটি তারা নিবেন। এই কারণেই আসলে বিলম্ব হয়েছে, এখনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই মামলাটি তারা অল্প কিছু সময়ের মধ্যেই দায়ের করবেন এবং পাশাপাশি সন্ত্রাসী, দলীয় কন্দল সব বিষয়ই তারা গুরুত্ব সহকারে বিবেচনা করে এই হত্যায় যারা জড়িত তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল আসলে আমার কাছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত সেবা, এক যুগেও প্রকাশ হয়নি সাময়িকী। তবু দুই খাতে কোটি কোটি টাকা আদায় করছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নেওয়া অব্যাহত রাখতে প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া ৩০,০০০ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় ৮,০০০ টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত। তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। ৮,০০০ টাকা করে নিচ্ছে এবং কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। টাকাগুলো আমাদের কাছ থেকে নেয় মাদলি বা বাৎসরিক বা ভর্তির সময়, এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি ১৫০ টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ ১৫০ টাকা আদায় করা হয়। বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও ১৩ বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। আইসিটি বা মাল্টিমিডিয়া সংক্রান্ত কোনো সেবাও দিচ্ছে না প্রতিষ্ঠানটি। প্রতি মাসে ১৫০ টাকা করে মাল্টিমিডিয়া ও আইসিটি চার্জ দিয়ে যাচ্ছি। যে চার্জগুলি কী জন্য নিচ্ছে আমরা এটা ক্লিয়ার নই। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন ১৩ বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। ভালো ফলাফলের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় এই কলেজ। নির্দেশনা জারির ৬ বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে ১২০০ টাকা। আমাদের যেখানে ২৫ টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন ১২০০ টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। সরকারিকরণ হলে মানে তাদের ভাষ্যমতে যে তাদের বেতন কমে যাবে অথবা তাদের পদ হারিয়ে যাবে। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। সরকারিকরণের নির্দেশনা জারির পর ২০১৯ সালের নভেম্বর থেকে সব পদোন্নতি স্থগিত রাখার কথা থাকলেও বিগত সরকারের আমলে ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে পদোন্নতি নিয়েছেন ৭ জন শিক্ষক। ২০১৯ সালের ১৭ অক্টোবর থেকে দৈনন্দিন ব্যয়ের বাইরে নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ থেকে ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আগের পদোন্নতি দেখিয়ে ২০২০ সাল থেকে ৬ জন শিক্ষক প্রায় ৪৩ লাখ টাকার অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিত করা জরুরি। যেহেতু এখানে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত বেতন ইত্যাদি নেওয়ার অভিযোগ আছে, যে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই প্রেক্ষিতে যেটা করা উচিত সরকারের সেটা হচ্ছে এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতার আওতায় আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রংপুরে ক্যান্সার আক্রান্ত রোগী বাড়লেও সরকারি হাসপাতালে নেই আলাদা বিভাগ। 16 বছর ধরে নষ্ট রেডিওথেরাপি যন্ত্র আছে, জনবল সংকটও, ব্যাহত চিকিৎসা সেবা। শুল্ক যুদ্ধের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রফতানি গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে, তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি আয়ের পরিমাণ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625 কোটি 72 লাখ মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153 কোটি 39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44 কোটি 23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216 কোটি 99 লাখ তৈরি পোশাক। অন্তরা সেন, সময় সংবাদ। জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে তা চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থও মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে COP সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।
প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। এশিয়ান কাপ বাছাই আজ বাংলাদেশ ভারত মহারণ। রক্ষণ ভাগ্য একাদশ নির্বাচনে সতর্ক কোচ কাবরেরা। জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। গত 5 মাসে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছে 267 জনের। তবে আলাদা ক্যান্সার বিভাগ না থাকা ও দীর্ঘ সময় ধরে রেডিওথেরাপি যন্ত্র নষ্ট থাকায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী বছরই নতুন যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালু করা হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা। বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে 100 জন রোগী চিকিৎসা নেন। তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। 25 থেকে 30টা রোগী পার ডে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয় 4টা বেডে থেরাপি দেওয়া। নাহলে আমরা যদি এটা নাও দিই তাহলে সিএলটা পিছিয়ে যাচ্ছে। পেশেন্টের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয়। অন্যদিকে 16 বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত 267 জনের অস্ত্রোপচার হয়েছে, যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী। চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ক্যান্সার চিকিৎসার জন্য 3টা উইংস আছে, আমাদের এখানে তো 1 নম্বর 2 নম্বর 2টা উইংস নাই। সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো, তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে। আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের। 15 তলা যে বিল্ডিংটা হচ্ছে, যেটা অলমোস্ট কমপ্লিটেড, হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ডওভার পাবো। সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় অংশ থাকবে রেডিওথেরাপি বা ক্যান্সার বিভাগ। এটা চালু হলে কিন্তু এই পুরো উত্তরবঙ্গে একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। লাভের আশায় হিমাগারে আলু মজুত রেখে মহাবিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না, এমনকি চাষিদের পকেট থেকে দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া। কৃষি বিপণন কর্মকর্তা জানান আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীর গতিতে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড়। লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু উৎপাদনে অন্যতম নীলফামারী। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় 5,50,000 মেট্রিক টন। দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি 75,700 মেট্রিক টন আলু মজুদ রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে। আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা, এমনকি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে। খরচা পড়তে 14 টাকা, এখন বিক্রি করেছি মনে করুন 9 টাকা, আমার কিভাবে পোষাবে? আমরা যে গৃহস্থগুলো আসি সব এক মাটি। এবছর যে ধাক্কা খাসি, আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না। আমাদের মজুদ করছিলাম 82,000 বস্তা, এই জগৎ ডেলিভারি হয়ে গেছে 45,000 বস্তা। আলু বের করার সময় বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে। নীলফামারীর 11টি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা 90,100 মেট্রিক টন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।
দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এদিকে পশ্চিম তীরের আল জাবা গ্রামে দখলদার ও বসতকারীদের মধ্যে সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। হামলায় পুড়ে গেছে 3টি গ্রাম, গাড়ি ও গোডাউন। এর কয়েক ঘন্টা আগে হেব্রনের সাইর এলাকায় দখলদারদের হামলায় আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। গাজায় 7 অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি। বিরোধী নেতা ইয়াইর লাপিদের অভিযোগ, এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যমূলক পদক্ষেপ, কারণ বিচার বিভাগীয় তদন্তে তার ব্যর্থতা ফাঁস হয়ে যাবে। এদিকে আরও বিতর্ক তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলছেন, জাতিসংঘ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনের শীর্ষ নেতাদের হত্যা করা উচিত। এমনকি তার দাবি, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আটকানোর সেলও প্রস্তুত রয়েছে। ইসরায়েলি রাজনীতিতে এ মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এশিয়ান কাপ ব্যাচের বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণও। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হ্যাভিয়ার কাবরেরা। যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ, আর এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। টুমরোস ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ার কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। It's an emotional game. It's an emotional match and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ার কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয় বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো
হামজা সৌমিত্রা, SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রাকৃতিক সৌন্দর্যের খবর। উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় দূর থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন জেলা শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি তেঁতুলিয়ার ডাকবাংলোতে ভিড় করছেন পর্যটকরা। সোহাগ হায়দারের রিপোর্ট। একদিকে হেমন্তে দেখা মিলছে মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা, অন্যদিকে নীল আকাশে সাদা বরফে ঢাকা পাহাড় চূড়া। দূর থেকে মনে হয় যেন তুলার মতো ভেসে আছে। মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকে মুঠোফোনে ধারণ করছেন। পঞ্চগড় জেলা শহর সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবারও খালি চোখেই দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় সোমবার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে পর্যটকদের। ভোরের আকাশে কখনো কালচে, কখনো শুভ্র বরফের রূপ নিলেও দুপুরে সোনালী বর্ণের, বিকেলে লাল ও বেগুনি রঙের আকার ধারণ করে। হিমালয় এই পাহাড়টা আসলে একটু অন্যরকম, সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, বিশেষ করে আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পারছি। অপূর্ব দৃশ্য। আমি কানাডার রকি মাউন্টেনও গেছি, ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় ডিফারেন্ট। অনেক ভালো লাগলো। বাংলাদেশের থেকেও দেশের বাইরে অনেক কিছু, অনেক ভালো পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন বলছে এবার পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে চালু করা হয়েছে hotels.gov.bd নামে অনলাইন অ্যাপস। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। প্রতি বছর অক্টোবরের শুরুর দিক থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করা গেলেও এবার অক্টোবরে তা দেখা মেলেনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনার ফাঁসির রায় জোরালো ভূমিকা রাখবে আওয়ামী লীগের বিচারেও। ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ। রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এবং নেই ল্যাব, হয় না মাল্টিমিডিয়া ক্লাস, আদায় করা হচ্ছে বাড়তি ফি। মণিপুর, সিদ্ধেশ্বরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম, নজরদারি ও জবাবদিহির পরামর্শ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।